হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে এসেছি। এবং অলরেডি আমাদের 1 থেকে 8 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। ইংরেজরা ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া স্লোগানটি দিয়েছিলেন কে? ইংরেজরা ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া এই স্লোগানটি কে দিয়েছিলেন? চারটি অপশন রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো প্রত্যেকটি প্রশ্নে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে। রাইট উত্তরটি হয়ে যাবে এখানে ইউসুফ মেহের আলী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি অপশন সি থাকে ইউসুফ মেহের আলী সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা মনে রাখবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনটির মূল নেতা ছিলেন কে? মহাত্মা গান্ধী ছিলেন মূল নেতা। এবং এই স্লোগানটি সাইমন গো ব্যাক বা সাইমন কুইট ইন্ডিয়া এই স্লোগানটি ইউসুফ মেহের আলী তৈরি করেছিলেন। অপশন সি সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মহাত্মা গান্ধীর যে স্লোগানটি খুবই বিখ্যাত হয়েছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই, ডু অর ডাই, মনে রাখবে। পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। পূর্ণ স্বরাজের দাবি কে তুলেছিলেন? জওহরলাল নেহরু। সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয়, তিনি কি বলেছিলেন? তিনি দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন। তাছাড়াও তিনি জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডু অর ডাই মহাত্মা গান্ধীর স্লোগান, পূর্ণ স্বরাজের স্লোগানটি জওহরলাল নেহরু, দিল্লি চলো বা জয় হিন্দ সুভাষচন্দ্র বসু। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন। সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1928 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফেব্রুয়ারি 1928 মুম্বাইয়ে পৌঁছায় সাইমন কমিশন, এবং এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এর বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1927 সাল কি জন্য বিখ্যাত? 1927 সাল এই বছরে লন্ডনে সাইমন কমিশন গঠিত হয়। লন্ডনে কি হয়? সাইমন কমিশন কি হয়েছিল? গঠিত হয়েছিল। এছাড়াও 1929 কথা যদি বলা হয়, কংগ্রেসের যে লাহোর অধিবেশন, সেখানে পূর্ণ স্বরাজের দাবি তুলেন পণ্ডিত জে এল নেহেরু, জওহরলাল নেহেরু। এই পয়েন্টটা মনে রাখবে। এবং 1930 কি জন্য বিখ্যাত? গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয়। ডান্ডি অভিযান শুরু হয় বা আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো নোট করে নেবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম এইমস কোথায় স্থাপিত হয় এবং এইমস এর সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ভারতের প্রথম এইমস স্থাপিত হয়েছিল দিল্লিতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1956 সালে জওহরলাল নেহরুর উদ্যোগে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজকুমার অমৃতকর এই সহায়তায় এটি প্রতিষ্ঠা হয়েছিল এইমস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও বাকি যে পয়েন্টগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন কলকাতাতে তৈরি হয়েছিল ভারতের বা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। ভারত প্রথম এশিয়ার মেডিকেল কলেজের কথা যদি বলা হয়, মেডিকেল কলেজ সেখানে হয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজ। 1835 সালে স্থাপিত হয় কলকাতা মেডিকেল কলেজ। এটি এশিয়ার তথা ভারতের প্রথম মেডিকেল কলেজ। এছাড়াও মুম্বাইয়ের কথা যদি বলা হয়, মুম্বাই ভারতের প্রথম মেট্রো শহর হলেও প্রথম এইমস দিল্লিতেই হয়েছিল। ওকে, ভারতের প্রথম মেট্রো শহর কাকে বলা হয়? দিল্লিকে বলা হয় মেট্রো শহর বলা হয় ভারতের।
ওকে, মুম্বাইকে বলা হয়, চেন্নাইকেও বলা হয় মেট্রো শহর, কিন্তু প্রথম দিল্লিতে এইমস স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে মুম্বাই, চেন্নাইতে এইমস স্থাপিত হয়। নেক্সট হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় কত? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 8848 মিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসে, নেপালে মাউন্ট এভারেস্ট কি নামে পরিচিত? নেপালে মাউন্ট এভারেস্ট সাগর মাথা নামে পরিচিত। সাগর মাথা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট। ওকে, এবং তিব্বতে মাউন্ট এভারেস্ট কি নামে পরিচিত? তিব্বতের কথা যদি বলা হয় চুমালাংমা, চুমালাংমা নামে পরিচিত তিব্বতে মাউন্ট এভারেস্ট। এই পয়েন্টগুলো নোট করে রাখো, তিব্বতে হচ্ছে চুমালাংমা, নেপালে হচ্ছে সাগরমাথা নামে পরিচিত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 8611 মিটার কার উচ্চতা? এটি হচ্ছে K2 বা গড উইন অস্টিনের উচ্চতা, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এবং কাঞ্চনজঙ্ঘার কথা যদি বলা হয় 8586 মিটার, এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8586 মিটার এবং পৃথিবীর তৃতীয় এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট প্রশ্ন হলো 5 নাম্বার প্রশ্ন, সংবিধানের 21 নাম্বার অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেল 21 কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনের অধিকার। অপশন বি সঠিক উত্তর। এখানে তোমরা মনে রাখবে, জীবনের অধিকার তাকে কি বলা হয়? রাইট টু লাইফ বলা হয়। জরুরি অবস্থার সময়ে এই অধিকারটি বাতিল করা যায় না, এটি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে। অপশন বি সঠিক উত্তর, জীবনের অধিকার। এছাড়াও শিক্ষার অধিকারের কথা যদি বলা হয়, হয়ে যাবে 21 এতে উল্লেখ রয়েছে শিক্ষার এর অধিকার। এটি হচ্ছে 2002 সালে এটি যুক্ত হয়েছে, শিক্ষার অধিকার। বাক স্বাধীনতার কথা যদি বলা হয়, এটি আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ কততে উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 19-এ উল্লেখ রয়েছে বাক স্বাধীনতা। এবং ধর্মের অধিকার, এটি হচ্ছে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 নম্বরে উল্লেখ রয়েছে ধর্মের অধিকার। এই পয়েন্টগুলো নোট করে রাখবে। 21-এ শিক্ষার অধিকার, জীবনের অধিকার আর্টিকেল 21, বাক স্বাধীনতা হচ্ছে 19 নম্বর আর্টিকেল এবং 25 থেকে 28 নম্বরে উল্লেখ রয়েছে ধর্মের অধিকার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানত কয়টি ঋতু দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি ঋতু ভারতে সাধারণত লক্ষ্য করা যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী 4টি ঋতু রয়েছে। এই 4টি ঋতু কি কি তোমাদের পরীক্ষাতে আসতে পারে? একটি হচ্ছে শীত ঋতু, 2 নম্বরে হচ্ছে গ্রীষ্ম ঋতু, আরেকটি হচ্ছে বর্ষা ঋতু, আরেকটি শীত হলো, আরেকটি হচ্ছে শরৎ ঋতু। ওকে, এই 4টি ঋতুই সাধারণত ভারতে দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ভারত চীনের মধ্যে হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1954 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল লক্ষ্য ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ভারত পাকিস্তানের কথা যদি বলা হয়, এদের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল। 1972 সালে হয়েছিল সিমলা চুক্তি। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাশখন্দ চুক্তি কত সালে হয়েছিল? তাশখন্দ চুক্তি হয়েছিল 1966 সালে হয়েছিল তাশখন্দ চুক্তি। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। ওকে, ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল সিমলা চুক্তি 1972 এবং তাশখন্দ চুক্তি হয়েছিল 1966 সালে। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা কোন সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1872 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড মেয়রের আমলে 1872 সালে পরীক্ষামূলকভাবে প্রথম জনগণনা শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর ভারতের জনগণনা হয় এবং
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়েছিল? 1911 সালে স্থানান্তরিত হয়েছিল। এই প্রশ্নটা আসে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বেদ কোন ভাষায় রচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সংস্কৃত ভাষাতে রচিত হলো বেদ। বেদের কয়টি বেদ রয়েছে? বেদ 4 প্রকার বেদ রয়েছে। একটি হচ্ছে ঋগ্বেদ, আরেকটি হচ্ছে সামবেদ, আরেকটি বেদ হচ্ছে যজুর্বেদ, আরেকটি হচ্ছে অথর্ববেদ। এই 4টি বেদ রয়েছে এবং এই ঋগ্বেদকেই বলা হয় ভারতের প্রাচীনতম বা বিশ্বের প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন পালি ভাষা। এই ভাষাটি কিসের সাথে সম্বন্ধিত? এই পালি ভাষা হচ্ছে গৌতম বুদ্ধ তার বাণী পালি ভাষায় রচনা করেছিলেন। কে রচনা করেছিলেন? গৌতম বুদ্ধ তার যে সমস্ত বাণী পালি ভাষাতে রচনা করেছিলেন, মনে রাখবে। এবং প্রাকৃত যে ভাষা, প্রাকৃত হচ্ছে মহাবীর জৈন তার ধর্মমত প্রাকৃত ভাষায় প্রচার করেন। ওকে, মহাবীর স্বামী। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠা কে করেছিলেন? এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি যে এক্সট্রা পয়েন্টগুলো আলোচনা করছি, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। স্বরাজ পার্টির কথা যদি বলা হয়, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি সঠিক উত্তর। ওকে, কত সালে? 1923 সালে কংগ্রেসের গয়া অধিবেশনে তারা এই দলটি গঠন করেছিলেন, স্বরাজ পার্টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয়, 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। বালগঙ্গাধর তিলকের কথা যদি বলা হয়, 1916 সালে হোম রুল লীগ শুরু হয়। 1916 সালে বালগঙ্গাধর তিলক হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পদ্ম হলো ভারতের জাতীয় ফুল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম তোমাদের পরীক্ষাতে আসে, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নেলুম্বো নিউসিফেরা হচ্ছে পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন গোলাপ ফুল, এটি আমেরিকা এবং ইংল্যান্ডের জাতীয় ফুল। কোথায়? ইউএসএ, আমেরিকা এবং ইংল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে গোলাপ ফুল। ওকে, এবং শিউলি তো তোমরা নিশ্চয়ই জানো, আমাদের জাতীয় পশ্চিমবঙ্গের হচ্ছে জাতীয় ফুল বা রাজ্য ফুল হচ্ছে শিউলি। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ কোন প্রদেশে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1859 সালে নদিয়া জেলার বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে এই নীল বিদ্রোহ সূচনা হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, বিহারের কথা যদি বলা হয়, বিহারে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সালটি মনে রাখবে 1917 সালে। এবং পাঞ্জাবের কথা যদি বলা হয়, পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া কার্যক্রম কবে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে 2015 সালের 1 জুলাই। 2015 সালের 1 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি উদ্বোধন করেন এই ডিজিটাল ইন্ডিয়া। এছাড়াও 2014 এর কথা যদি বলা হয়, মেক ইন ইন্ডিয়া, এটি 2014 সালে মেক ইন ইন্ডিয়া বা স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়। 2017 সালে কি হয়? জিএসটি শুরু হয়। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির সম্পূর্ণ নাম। 2017 সালে এই বছর শুরু হয়। নেক্সট প্রশ্ন 14 নম্বর, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? সঠিক উত্তর হয়ে যাবে 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। এই 8টি রাজ্যের কি নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে? এই 8টি রাজ্যের হচ্ছে, প্রথমত হচ্ছে গুজরাট রাজ্য, দ্বিতীয়ত হচ্ছে রাজস্থান রাজ্য, তৃতীয়ত হচ্ছে
মধ্যপ্রদেশ রাজ্য, চতুর্থ রাজ্য কি ছত্তিশগড় রাজ্য, ওকে। 5 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, 6 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, এবং 7 নম্বরে হচ্ছে ত্রিপুরা, এবং 8 নম্বরে হচ্ছে মিজোরাম। ওকে, এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ভারতের। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, হিমালয় কি ধরনের পর্বত? হিমালয়ের কথা যদি বলা হয়, হিমালয় হচ্ছে একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। অপশন সি সঠিক উত্তর। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, এবং এর আগে কোন সাগর ছিল? হিমালয়ের আগে কোন সাগর ছিল তোমাদের পরীক্ষাতে আসে? এটির আগে ছিল টেথিস সাগর ছিল, এবং পলি জমে জমে টেকটনিক প্লেটের চাপে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আগ্নেয় পর্বতের কথা যদি বলা হয়, লাভা জমে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত, যেমন জাপানের ফুজিয়ামা। জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের কথা যদি বলা হয়, স্তূপ পর্বতের উদাহরণের কথা যদি বলা হয়, সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। ক্ষয়জাত পর্বতের উদাহরণের কথা যদি বলা হয়, যেমন ভারতের আরাবল্লী পর্বতমালা, এটি হচ্ছে ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ, এবং সবচেয়ে প্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী, রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া কার্যক্রম কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2014 সালের কত তারিখে? 25শে সেপ্টেম্বর। এই দিনটিতে মেক ইন ইন্ডিয়া চালু হয়। এর লোগো হলো গিয়ার দিয়ে তৈরি একটি সিংহ। ওকে, গিয়ার দিয়ে তৈরি একটি সিংহ, তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে। এটি হচ্ছে মেক ইন ইন্ডিয়ার একটি প্রতীক বা লোগো। বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন 2015 কথা যদি বলা হয়, ডিজিটাল ইন্ডিয়া শুরু হয়। ডিজিটাল ইন্ডিয়ার কথা যদি বলা হয়, ইন্ডিয়া শুরু হয় 2015 সালে। 2016 সালে হয় নোটবন্দি হয়। নোটবন্দির কথা যদি বলা হয়, 2016 সালে ডিমনিটাইজেশন অর্থাৎ নোটবন্দি হয়েছিল। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1966 সালে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি, এবং তাকে আয়রন লেডিও বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে, মোস্ট ইম্পর্টেন্ট, ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয়? ইন্দিরা গান্ধীর মৃত্যুর কথা যদি বলা হয়, 1984 সালে হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসে, 1984 সাল আর কি কি জন্য বিখ্যাত? 1984 সাল ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় প্রথমত। দ্বিতীয় হচ্ছে কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয় 1984 সালে। তাছাড়াও রাকেশ শর্মা মহাকাশ অভিযান, ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা, তার প্রথম মহাকাশ অভিযান হয়, অর্থাৎ ভারতের প্রথম মহাকাশ অভিযান হয় 1984। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ, 1984 সালে একটি দুর্ঘটনা হয়েছিল, ভারতের ভোপাল গ্যাস দুর্ঘটনা। ওকে, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, MIC মিথাইল আইসোসায়ানাইড এই গ্যাসটি। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে, এই ধরনের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে, তার জন্যই আমি তোমাদেরকে বাকি অপশনগুলো আলোচনা করে দিচ্ছি। এই যেমন এখানে প্রতিভা পাটিলের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তিনি, প্রতিভা পাটিল। এবং সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? সরোজিনী নাইডু, তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, প্রথম ভারতের মহিলা রাজ্যপাল ছিলেন, এবং তিনি কোন রাজ্যের ছিলেন? উত্তরপ্রদেশ রাজ্যের মহিলা রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 18 নম্বর, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো সম্বন্ধেও তোমাদের পরীক্ষাতে অনেক ধরনের প্রশ্ন আসে। এগুলি হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে, ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়? ইসরো প্রতিষ্ঠা হয় 1969 সালে প্রতিষ্ঠা হয়।
এবং বিক্রম সারাভাই ভারতীয় মহাকাশ যে কর্মসূচি জনক বলা হয়, বিক্রম সারাভাইকে ইসরোর জনক বলা হয় বা মহাকাশের জনক বলা হয় ভারতের। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে দিল্লিতে কার হেডকোয়ার্টার রয়েছে? ডিআরডিও, ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিরক্ষা বিভাগের অস্ত্রশস্ত্র নির্মাণে এই সংস্থা কাজ করে। ডিআরডিও এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। মুম্বাইয়ের কথা যদি বলা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই, এটি হচ্ছে ভারতের যে টাকা পয়সার হিসাব নিকাশ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই পয়েন্টগুলো নোট করে রাখবে, এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়। 19 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি কয়লা কোন রাজ্যে পাওয়া যায়? এই প্রশ্নটা অনেকবার আগে হয়েছে। রাইট উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্য, অপশন এ সঠিক উত্তর। কারণ ঝাড়খণ্ডের কথা যদি বলা হয়, ঝাড়খণ্ডে রয়েছে ঝরিয়ার সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। তাছাড়াও ঝাড়খণ্ডের সবচেয়ে বোকারো বিখ্যাত যে কয়লা খনি রয়েছে ঝরিয়া, বোকারো। এবং কয়লার রাজধানী বলা হয় ধানবাদকে। একে বলা হয় কয়লার রাজধানী বলা হয়, কয়লার রাজধানী। এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে হকি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরকারিভাবে কোনো জাতীয় খেলা না থাকলেও অলিম্পিকে 8টি সোনা জেতার যে ঐতিহাসিক রেকর্ডের কারণে হকিকেই এই ভারতের জাতীয় খেলা বলা হয়, হকিকেই বলা হয়। সবচেয়ে বেশি অর্থাৎ 8টি সোনা জেতার ইতিহাস রয়েছে হকি। এবং হকি খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয় হকি খেলতে। ক্রিকেটের কথা যদি বলা হয়, এটাও হচ্ছে 11 জন খেলোয়াড় প্রয়োজন হয়। এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট খেলা। এবং এখানে কাবাডি রয়েছে। কাবাডির কথা যদি বলা হয়, এটি কোন দেশের জাতীয় খেলা? কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এবং ফুটবল খেলতে এটাও হচ্ছে 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। ক্রিকেট, ফুটবল, হকি 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেল যাত্রা কত কিলোমিটার ছিল? এই প্রশ্নটাও আগে হয়েছে, 34 কিলোমিটার, অপশন বি সঠিক উত্তর। কোথা থেকে কোথা? মুম্বাই অর্থাৎ তৎকালীন বোম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল এই 34 কিলোমিটার। তারিখটি কত প্রথম রেলযাত্রা? 16ই এপ্রিল 1853 সালে প্রথম রেল চলেছিল। এটা তোমাদের পরীক্ষাতে আসে, কত সালে কত তারিখে মুম্বাই থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার চলেছিল ট্রেন। এবং মেট্রো রেলের কথা যদি বলা হয়, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় শুরু হয়? কলকাতাতে হয় শুরু, কলকাতাতে 1984 সালে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ডান্ডি মার্চ কত কিলোমিটার দীর্ঘ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে 240, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 240 কিলোমিটার বলা হলেও এটি মাইল ছিল 240 মাইল ছিল, ওকে, অর্থাৎ 390 কিলোমিটার। এটি হবে, তোমরা মনে রাখবে এটি 240 মাইল ছিল ডান্ডি মার্চ, এবং কিলোমিটার হচ্ছে 390 কিলোমিটার প্রায় ছিল। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? একটু আগেই বললাম প্রতিভা পাটিল হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ভারতের 12তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রথম পুরুষ রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ওকে। ইন্দিরা গান্ধীর কথা যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এবং দ্রৌপদী মুর্মু হচ্ছে বর্তমানে ভারতের রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। প্রথম হচ্ছে আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, ওকে। এবং সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, আমরা একটু আগেই বললাম সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন।
নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, জিডিপির পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ জিডিপি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি দেশীয় সীমানার মধ্যে উৎপাদিত যে মোট যে পণ্য বা সেবার বাজার, এটি জিডিপি নির্ণয় করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে জিএনপির ফুল ফর্ম কি? জিএনপি তোমাদের পরীক্ষাতে আসে। জিএনপি সম্পূর্ণ রূপ কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তোমরা মনে রাখবে এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হচ্ছে জিএনপির ফুল ফর্ম। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কুঞ্চিগল জলপ্রপাত। এটি কর্ণাটকে রাজ্যে অবস্থিত। এই জলপ্রপাতটি কোথায়? কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত। এর উচ্চতা হচ্ছে, তোমরা মনে রাখবে, 455 মিটার হচ্ছে এর উচ্চতা। ওকে, যোগ জলপ্রপাতের কথা যদি বলা হয়, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত, এবং এটি হচ্ছে কুঞ্চিকলের থেকে কম উচ্চতা রয়েছে এর যোগ জলপ্রপাত, এবং ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত বা সবচেয়ে বড় জলপ্রপাত কুঞ্চিকল ইজ দ্য অপশন এ রাইট অ্যান্সার। এবং শিব সমুদ্রের কথা যদি বলা হয়, এটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত, এবং এটিও একটি বিখ্যাত জলপ্রপাত, শিব সমুদ্র জলপ্রপাত। নেক্সট 26 নাম্বার, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1526 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে হয়েছিল এই যুদ্ধ? হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। ওকে, এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা যদি বলা হয়, 1556 খ্রিস্টাব্দে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে আকবর এবং হিমুর মধ্যে। আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল এই যুদ্ধ। 1761 কথা যদি বলা হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে। আহমেদ শাহ আবদালির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। তো এই পয়েন্টগুলো নোট করলেই যথেষ্ট। এখানে পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে 1556 খ্রিস্টাব্দে, এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে। ওকে, অর্থাৎ আফগানদের মধ্যেই যুদ্ধ হয়েছিল। নেক্সট হলো 27 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? অপশন সি, কচ্ছের রণ রাইট অ্যান্সার হয়ে যাবে। গুজরাটে অবস্থিত এই অভয়ারণ্যটি ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি হচ্ছে আয়তনের বিচারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুন্দরবনের কথা যদি বলা হয়, এটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং এটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 28 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট উত্তর হয়ে যাবে এখানে ওয়াশিংটন ডিসি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি 1944 সালে এটি প্রতিষ্ঠা হয় বিশ্ব ব্যাংক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন জেনিভার কথা যদি বলা হয়, ডাব্লিউডি রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাছাড়াও রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলি সবই হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। তাছাড়াও রয়েছে আইএলওর সদর দপ্তর, এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে অবস্থিত। লন্ডনের কথা যদি বলা হয়, লন্ডন খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে যে কমনওয়েলথ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সেখানে হয়ে যাবে লন্ডনে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, পৃথিবী দিবস বা আর্থ ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 22 এপ্রিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য 1970 সালে এই দিনটি অর্থাৎ 22 এপ্রিল প্রথম পালিত হয়েছিল
পৃথিবী দিবস হিসাবে পালিত হয়েছিল? এটি পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য 1970 সালে 22 এপ্রিল পৃথিবী দিবস হিসাবে পালিত হয়েছিল প্রথম। এছাড়াও তোমরা মনে রাখবে 22শে মার্চ কোন দিবস হিসাবে পালন করা হয়? 22শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। 5ই জুন কোন দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। 22শে মে কোন দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসাবে পালন করা হয়। ওকে, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন 30 নম্বর। মঙ্গলযান কোন সালে উৎক্ষেপণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গলযানের কথা যদি বলা হয় 2013। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5ই নভেম্বর 2013 সালে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটি উৎক্ষেপণ করে এবং ভারতের প্রথম প্রচেষ্টার এটি মঙ্গলযান ছিল। 2013 সালের 5ই নভেম্বর ইসরো অন্ধ্রপ্রদেশের যে শ্রীহরিকোটা রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তার উদ্যোগেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা যেখান থেকে রকেট উৎক্ষেপণ করা হয় সেখান থেকে এটি লঞ্চ করা হয়েছিল এবং এটি ছিল ভারতের প্রথম মঙ্গল অভিযান। এছাড়াও তোমরা মনে রাখবে 2014 এর কথা যদি বলা হয় মঙ্গলযান মঙ্গলের যে উৎক্ষেপণ পথে প্রবেশ করে প্রথম কক্ষপথে প্রবেশ করে এই মঙ্গলযান কক্ষপথে প্রথম প্রবেশ করেছিল মঙ্গলযান 2014 সালে। ওকে, 2013 সালে লঞ্চ করা হয়েছিল। 2014 সালের এটা 24শে সেপ্টেম্বর, দিনটি মনে রাখবে 24শে সেপ্টেম্বর কক্ষপথে পৌঁছে এবং 2008 সালের কথা মনে করে রাখবে তোমরা। 2008 সাল প্রথম এখানে চন্দ্রযান 1 উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান 1 প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল 2008 সালে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চন্দ্রযান 2 কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং কবে সাকসেস হয়েছিল? চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 সালগুলি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা। কোনো যদি প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। যাদের ডাউট নেই তারাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।